5 আগস্ট সরকার পতনের পর অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মতামত ব্যক্ত করেছেন, অনেক কথা বলেছেন, অনেক ভূমিকার কথাও বলেছেন, কিন্তু তার আগ পর্যন্ত খুব কম সংখ্যক লোকই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন। এবং যারা দিয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আজম খান। আজম খান সময়ের আলোচিত একজন ব্যক্তি। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি দুই ভাইকে হারিয়েছেন, নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। নানা সময়ে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে উনি কারাবরণ করেছেন, শাস্তি ভোগ করেছেন, ওনার উপরে নির্যাতন হয়েছে। সর্বশেষ আওয়ামী সরকারের সময় ওনার একটা যে পার্ক ছিল সেই পার্কটি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, অসংখ্য গাছগাছালি সেখানে মেরে ফেলা হয়েছে, কেটে দেওয়া হয়েছে এবং সেখানে যে সংরক্ষিত পশু পাখি ছিল সেখানেও তিনি এই ক্ষতিগ্রস্ত করেছে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতারা। আজম খান সে এমনই একজন ব্যক্তি যিনি 3 তারিখে লাইভে এসে তার সন্তানকে তিনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাঠিয়েছেন তার সপক্ষে মত তুলে ধরে লাইভ এসে বক্তব্য দিয়েছেন এবং তারপর থেকে সরকারের পতন হওয়া পর্যন্ত তার ভূমিকা ছিল সোচ্চার পজিশনে। আমরা দৈনিক দেশ তথ্যর পক্ষ থেকে আজম খানের একটি সাক্ষাৎকার গ্রহণ করেছি, পর্যায়ক্রমে আমরা সেটা প্রচার করব। তার রাজনৈতিক জীবনের বিভিন্ন কথা এবং সেই সাথে এরশাদ সাহেবের সাথে কি হয়েছিল, শেখ হাসিনা এরশাদ সাহেবের কাছ থেকে কত টাকা নিয়েছিলেন, কি করতেন, এই সব ব্যাপারেই অনেক কথা উনি বলবেন যেগুলা অনেকেরই অজানা রয়েছে। চলুন আমরা শুনি আজম খান সাহেবের মুখে সেই সমস্ত ঘটনার কথা যা খুব কম লোকই জানেন। খান সাহেব, সারা বাংলাদেশের লোক আপনাকে আজম খান নামে চেনে, নানা কারণে আপনি বিখ্যাত। আপনার কিছু কার্যক্রম, আপনি 21 সালে একটা কনফারেন্স করে বলেছিলেন যে আপনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন, রাজনীতির সাথে থাকবেন না, এরকম একটা আদর্শ আপনি প্রেস ক্লাবে প্রকাশ করেছিলেন। 3 তারিখে এসে আপনার একটা লাইভ ভিডিও আমরা দেখলাম, সেখানে আপনি যে কথাগুলো বললেন, সরাসরি রাজনীতি না হলেও ছাত্র আন্দোলনের প্রতি আপনি যে সমর্থনটা দিয়েছিলেন, এই সমর্থনটা ওই সময়ের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। আপনি পেশাদার রাজনীতি থেকে যেহেতু অবসর নিয়েছেন, সেই অবস্থায় আপনি কেন 3 তারিখে আপনার কাছে মনে হলো কেন যে লাইভে এসে আপনি সমর্থনটা দিলেন? আমি আবু সাইদ যেদিন বুক পেতে দেয় আন্দোলনের একটা পজিটিভ সমাধানের জন্য এবং গুলিবিদ্ধ হয়ে নিহত হয়, সেদিন থেকেই আমি নিজে ভিতরে নিজে রক্তক্ষরণ হচ্ছিল। 3 তারিখে এসে আমার ছেলে, তার মা ছেলেকে বলেছে যে আমি আত্মহত্যা করবো, তো ওই দিন মিছিলে যাও। সে মিছিলে যেতে চাচ্ছে ওই দিন থেকেই। 3 তারিখে তার মাও তাকে আর ধরে রাখতে পারেনি। আর আমার তো সবসময় সমর্থন ছিলই। 3 তারিখে সে মিছিলে চলে গেল। তারপরে আমি লাইভে এলাম। আমি জানি যদি আন্দোলন সফল না হয় আমাকে আবার আয়নাঘরে যেতে হবে। এ সরকার আমাকে আমার সন্তান সহ চোখ বেঁধে নিয়ে গিয়ে আমাকে অবশ্য 1 ঘন্টা পরে ছেড়ে দিয়েছিল রাস্তার পাড়ে। সমন্বয়কদেরকে যেভাবে ফেলে রেখেছিল ঠিক একইভাবে। আর আমার ছেলেকে গুম করে রেখেছিল প্রায় 6 দিন। 6 দিন পর তাকে আমরা ফিরে পাই। কাজেই আমি কোনোভাবেই ভীত নয়। 69 গণঅভ্যুত্থানের আসাদ যদি মারা যায়, সে মিছিলেও আমি ছিলাম। আমার ওই মিছিলে আসাদ মারা যায়। আমি ছাত্র আন্দোলনের বা মানুষের গতি প্রকৃতিটা আমার বুঝি, কেমন যেন অবচেতন ভাবে পরম করুণা আল্লাহর তরফ থেকে আমার মাথায় চলে আসে যে একবার যে বাংলাদেশের ছাত্র সমাজ বুক পেতে দিতে চায় যে আমাকে মারো, এবং তাকে মারা হলো। এরপর থেকে আর ছাত্ররা ঘরে বসে থাকেনি, ছাত্রছাত্রী প্রত্যেকে বুক পেতে বেরিয়ে আসছে। তখন আমি বুঝেছি এই আন্দোলন বিফল হতে পারে না। আমার একটা প্রশ্ন এখানে, যেহেতু আপনি তখনও রাজনীতির সাথে জড়িত, বহুত রাজনীতিক ছিল বা আপনার সাথে একসময় যারা রাজনীতি করতো, এরকম কেউই কিন্তু 3 তারিখ তো ধরে থাক, 5 তারিখে শেখ হাসিনার পদত্যাগের খবর আগ পর্যন্ত কেউ কিন্তু মুখ খোলে নাই। জাতীয় মতো সতর্ক কথা বলেছে, রেডিও হোক, টেলিভিশন হোক, সব জায়গায় তিনি সামাজিক আমরা মাধ্যমগুলো দেখি। একমাত্র আপনাকে আমি, হয়তো বা অনেকেও 2-1 দিয়ে থাকতে পারে, কিন্তু উল্লেখযোগ্যদের মধ্যে আপনাদের সমসাময়িক রাজনীতিবিদ যারা ছিল তাদের কাউকে কিন্তু আমি দেখিনি যে 5 তারিখের আগে, অর্থাৎ পতন নিশ্চিত হওয়ার আগে কেউ কথা বলেনি।
আপনি যে বললেন যে আপনার অনেক যন্ত্রণা আছে, আপনি এই সরকারের আমলে অনেক নির্যাতিত হয়েছেন, সেই নির্যাতনটা কি ছিল? যেটা বললেন ছেলেকে ধরে নিয়ে গেছিল, নিখোঁজ ছিল, সেটা আছে। ব্যক্তিগতভাবে আপনি কি কি নির্যাতনের শিকার হয়েছিলেন? এখানে একটু স্মরণ করে যেতে চাই আপনাকে, 2021 সালের 5ই জানুয়ারি সম্ভবত আমি রাজনীতি থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জাতির কাছে ওয়াদা করে অবসর নিয়েছিলাম। এবং সেদিন আমি সমস্ত আমার মতো যারা ব্যর্থ রাজনীতিবিদ প্রত্যেককে রাজনীতি থেকে অবসর নেওয়ার আহ্বান জানিয়েছিলাম এবং নতুন প্রজন্মের কাছে নেতৃত্ব দিতে বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের নেতারা দেহত্যাগ করবে কিন্তু কেউ পদত্যাগ করতে রাজি। বাট আমি সেদিন বলেছিলাম সামবডি হ্যাভ টু স্টার্ট, আমি শুরু করে দিলাম, কিন্তু আমাকে কেউ অনুসরণ করলো না। যেমন ধরেন মতিয়া চৌধুরী মরে যায় যে অবস্থা, না তাকে আবার এমপি হতে হবে। আমির হোসেন আমু এতবার এমপি হয়েছে, না ওনাকে এমপি হতেই হবে। তোফায়েল আহমদকে 6-7 জন ধরে ধরে নেয় দেখলাম, তাকেও আবার এমপি হতে হবে, তাও কি নিশি ভোটে, বিনা ভোটে। তা আমি এই এই দুঃখজনক অবস্থা দেখে রাজনীতিবিদদেরকে বারবার বলেছি এবং এখনো আমি আমার মনে হয় এই কারণেই তারা এই ছাত্র আন্দোলনের সক্রিয় ভূমিকা নিতে পারেনি। কিন্তু আমি যদিও অবসর নিয়ে থাকি, তারপরেও আমার তো রক্তক্ষরণ হচ্ছিল আবু সাইদ মৃত্যুর দিন থেকে। 3 তারিখে আমি আর থেমে দিতে পারিনি। মৃত্যুর ভয়কে উপেক্ষা করে আমি লাইভে এসে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং আমার সন্তান ফিরে আসবে কি না আসবে সেই তোয়াক্কু আমি করিনি। আল্লাহর রহমতে আন্দোলন সফল হয়েছে। গত 16 বছরে আমার নিজের বাড়িঘর অন্তত 9 বার জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। আমার এখান থেকে অনেক গাছ কেটে নিয়ে গেছে, ছাগল লুট করেছে, বানর লুট করেছে, রাজহাঁস লুট করেছে। এবং আমি একটা হাসপাতাল করতে গিয়েছিলাম, এই হাসপাতালটা ভেঙে চুরমার করে দিয়েছে। হাসপাতাল করতে দেয়নি ওখানকার একজন রাতের ভোটে মনোনীত মহিলা এমপি, পুলিশের ভোটে মনোনীত এমপি, তার নাম সম্ভবত চুমকি, আমার ঠিক মনে হয় চুমকি, মেহরাফের চুমকি, তার নেতৃত্বে এই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এর জন্য দুঃখিত নই, ঠিক আছে, আমার উপর করলো। কিন্তু আমার অবাক লাগে যে সমস্ত কালীগঞ্জবাসীকে অত্যাচার নির্যাতন করে চাঁদাবাজি করে শেষ করে দিয়ে সমস্ত কালীগঞ্জে। আচ্ছা, লালকানাতে আপনার একটা সুন্দর রিসর্ট ছিল নদীর ধারে, খুব সুন্দর। সেখানে একটা বাড়ি ছিল, বাঁশ দিয়ে তৈরি করা, একটা ব্যতিক্রমী বাড়ি। এই বাড়িটাও আমি গেছি, সেখানে দেখছি যে পুরাই দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে, একদম নিঃশেষই করা হয়েছে বলা যায়। এই যে লালকানার রিসর্টটাতে ক্ষতিগ্রস্ত করলো, এটা কারা? এরা দুর্বৃত্ত ছিল, রাজনৈতিক লোক ছিল না, কারা ছিল? এরা চুমকি আওয়ামী লীগের একটি অংশ। তাদের সবাইকে সবাই চিনে। তার সেক্রেটারি ছিল আবু বকর, তার নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে গিয়ে আমার ঘর বাড়ি সব জ্বালিয়ে দেয়। এবং আমি এত শুনছি যে উনি যেদিন জ্বালিয়ে দেয় সেদিন আপনি ওখানে ছিলেন। তো ওই সময় যখন জ্বালিয়ে দিচ্ছে বা জ্বালিয়ে দিল, তারা ওই সময় তো আপনাকে পাইনি, নাকি খুঁজছিল? আমাকে খুঁজেছিল, কিন্তু আমি পুড়ে যাওয়ার 5 মিনিট আগে আমি ওখান থেকে বের হয়ে আসি। তারপর তারা আক্রমণ করে। এটা তো মামলা হয়েছে। মামলা হয়েছে, সে মামলার বর্তমান সে মামলা আছে। সে মামলা তারা ইনফ্লুয়েন্স করে অনেকবার তাকে বাতিল করার চেষ্টা করেছে। এখন জজ কোর্ট থেকে বাতিল করে দিয়েছে। এখন আমরা আবার হাইকোর্টে অ্যাপিল করে রেখেছি। এখন হয়তো সুবিচারক পাবা। এখানে তো ব্যাপক ক্ষতি হয়েছে, অনেক পোষা যেসব পশু পাখি ছিল সেগুলো তো সব জি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার অনেক দুঃখ যে সেদিন পরিবেশবাদীরা, আজকে যারা কেউ কেউ ক্ষমতায় এসেছেন, এই একটা পরিবেশবাদীকে আমি দেখলাম না সাহস করতে এর বিরুদ্ধে কোনো বিবৃতি দিতে। এটা আমার খুব দুঃখ হয়। আমি অনেককে রিকোয়েস্ট করেছিলাম, এতগুলো গাছ কাটলো, পশু প্রাণী জবাই করে নিয়ে গেল। এবং ভেরি ইন্টারেস্টিং যে ছাগল নিয়ে গেল যে ছেলেটা, ওর নাম সম্ভবত বরুণ, চুমকির খুব ক্লোজ লোক ছিল। এই ছাগল নিয়ে মারামারি করে তারাও অনেকে আহত হয়েছে। ছাগলের টাকা কে নিবে, এই হচ্ছে ওদের অবস্থা, ভাগাভাগি নেই।